আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, বিটিভির দুপুর 14টার খবরে সবাইকে স্বাগতম। আমাদের মধ্যে প্রায় সবাই জানে এরিয়া 51-এর কথা। লোকজনের প্রচুর আগ্রহ এই এরিয়া 51 সম্পর্কে। আজ আমরা রিভিউ করতে যাচ্ছি সেই বহুল আলোচিত এরিয়া 51-এর পিছনের মূল হোতা স্যামসাং গ্যালাক্সি A51-এর। 2019 সালের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল মিড রেঞ্জ ডিভাইস ছিল স্যামসাং গ্যালাক্সি A50 অ্যান্ড 3 মাস আগে সেটা সাকসেসর বের হয়েছিল স্যামসাং গ্যালাক্সি A50s, যেটা অতটা সফল বলবো না আমি। তারপরে তারা বের করলো স্যামসাং গ্যালাক্সি A51 অ্যান্ড আজকের ভিডিওতে আমরা সকল খুঁটিনাটি বিষয় আপনাদের জানাবো A51 নিয়ে, যাতে আপনাদের ডিসিশন মেকিংয়ে সহায়তা হয়। সাথে আছি আমি আশিকুর রহমান তুষার, বলতে ভুলে গেছিলাম। ফ্রন্ট অ্যান্ড ব্যাক যে কোনো সাইড থেকে গ্যালাক্সি A51 লুকস অ্যাবসোলুটলি গর্জিয়াস। A50, A50s এর মতো A51-এর গ্লাস্টিক অর্থাৎ গ্লাস প্লাস প্লাস্টিক ব্যাক প্যানেলেও রয়েছে ইউনিক একটা প্যাটার্ন যা সকলের নজর কাড়তে বাধ্য, যদিও গোটা ডিভাইসটা প্লাস্টিকই বলা চলে মূলত। 4টি কালারের সবগুলোই জুস, তবে প্রিজম ক্রাশ ব্লুটা আমার ফেভারিট। 7.9mm থিকনেস এবং 172 গ্রাম ওজনে স্লিম লাইট ওয়েট এই ডিভাইসটি হাতে নিয়ে বেশ প্রিমিয়াম এবং স্বাচ্ছন্দ্য বোধ করেছি। ফোনটি বেশ শক্তপোক্তও মনে হয়েছে। বন্ধুবান্ধব যেই A51 হাতে নিচ্ছিল সবার কাছেই লুক দেখে সবাই এক প্রকার ফিদা। আর পিছনে তারা এই যেই ক্যামেরা কাট আউটটা দিছে, ক্যামেরা যে বাম ক্যামেরা সেট আপটা দিছে, এই রেক্ট্যাঙ্গুলার বক্সটা, তো এই জিনিসটা মোটামুটি স্যামসাংয়ের 2020 সালের সকল ফোনেই আপনারা দেখতে পাবেন। অ্যান্ড S20 সিরিজেও দেখলাম এই চারকোনা বক্স, দেখতে একদম ভালো লাগে না, তো দিছে, 2 দিন পর অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। সামনের দিকে এসে দেখা পেয়েছি 6.5 ইঞ্চের 5 হোল ডিসপ্লের, যেই ছিদ্রের মধ্যে রয়েছে ফ্রন্ট ক্যামেরা। 5 হোলের উপরে অবস্থান করছে ইয়ারপিস, যা সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল, ফোন কলে অপর পাশের কথা স্পষ্ট শোনা যায়। লোয়ার মিডল পয়েন্টে একদম পারফেক্ট পজিশনে রয়েছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট স্পিড মোটামুটি অ্যাভারেজ টাইপ বলবো। স্যামসাং A50টা বেশ একটা পপুলার ফোন ছিল তাদের, বাট A50-র মূল সমস্যাগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইন ডিসপ্লে দিয়েছিল তারা, অ্যান্ড খুবই স্লো ছিল। অ্যান্ড আমি ভাবছিলাম যে কিছু আপডেটের পর হয়তো ফাস্ট হয়ে যাবে, বাট অনেকগুলো আপডেটের পর এখনও যারা ইউজ করতেছে এখনও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্লো। সো A51-এরটা ওইরকম মনে হয়নি, বাট স্লোয়ের কাতারেই রাখবো। অ্যানিমেশন স্পিডটা তুলনামূলক স্লো মনে হয়েছে, অ্যান্ড আশা করি এইটা ওইরকম স্লো হবে না। তারপর A51-এর ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বাম পাশে রয়েছে শুধুমাত্র সিম ট্রে, যা একটি ট্রিপল স্লট, ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট পাবেন, ভালো ব্যাপার। টপে আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আর বটমে আছে 3.5mm ইয়ারফোন পোর্ট, USB Type-C পোর্ট, মাইক্রোফোন ও বটম ফায়ারিং স্পিকার গ্রিল। স্পিকারটা বেশ লাউড এনাফ ছিল, তবে সাউন্ডের ট্রেবল বেশি মনে হচ্ছিল, একটু ক্যাচ করে। স্যামসাং A51-এ A50s এর মতোই দেওয়া হয়েছে 4000 mAh ব্যাটারি। বক্সে দেয়া 15 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে 1 ঘন্টা 50 মিনিটের মতো সময় লেগে যাচ্ছিল প্রায়। তারপর ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি। মোটামুটি কিছুক্ষণ হেভি ইউসেজ, কিছুক্ষণ সোশ্যাল মিডিয়া চালানো, কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখলেন, কিছুক্ষণ গেম খেলে মিলে মোটামুটি মিড টু হেভি ইউসেজে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তো যারা রেগুলার ইউসেজ করেন মোটামুটি একদিন কভার আপ হয়ে যাবে আশা করি। আর যদি পাবজি খেলেন তাহলে 3 মিনিটে 1% চার্জ যায়। A51-এ স্যামসাং দিয়েছে 1080p 20:9 অ্যাসপেক্ট রেশিওর 6.5 ইঞ্চের সুপার অ্যামোলেড 5 হোল ডিসপ্লে। আর ডিসপ্লে প্রোটেকশনের জন্য তারা দিয়েছে এতে কর্নিং গরিলা গ্লাস 3। এই যুগে এসে কর্নিং গরিলা গ্লাস 3 তারা কোন শোকে পাথর হয়ে দিল আমি বুঝতে পারলাম না এখনও, বাট দিছে, কি আর করার। ডিসপ্লে নিয়ে কথা বললে সিম্পলি এই বাজেটে বেস্ট ডিসপ্লে উইথ 5 হোল ডিপ ব্ল্যাক পাঞ্চি কালার। এক কথায় সুপার অ্যামোলেডের সকল ইফেক্টই প্রপারলি পাবেন A51-এর ডিসপ্লেতে। 405 ppi হওয়া শার্পনেস জনিত কোনো প্রবলেম ফেস করতে হয়নি। একদম পারফেক্ট একটা মিড রেঞ্জ ফোনের ডিসপ্লে। এই ন্যারো বেজেলের জন্য মাঝে মধ্যে মনে হচ্ছিল যে জাস্ট ডিসপ্লেটাই হাত দিয়ে ধরে রাখতেছি। আর সবচেয়ে মজার অ্যান্ড সবচেয়ে ভালো লাগার ব্যাপার ছিল যে ডিসপ্লেটা এতটাই অ্যালাইভ এবং প্রাণবন্ত যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সুপার। তবে A50 অ্যান্ড A50s এর মতো A51-এও নেই নোটিফিকেশন লাইট, তবে বরাবরের মতোই উপস্থিত আছেন আমাদের মাননীয় স্পিকার, অলওয়েজ অন ডিসপ্লে ও এজ লাইটিং সাহেব। অলওয়েজ অন ডিসপ্লের ওয়াচ স্টাইল অ্যান্ড কালার চেঞ্জ করা যায় সেটিংস থেকে। ওয়াইড ভ্যান L1 লাইসেন্সও পাচ্ছেন, তাই নেটফ্লিক্সের মতো সাইটগুলোতে HD স্ট্রিম করতে পারবেন। আন্ডার দ্য হুড এতে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব চিপসেট Exynos 9611 চিপসেটটা। আমি বুঝতেছি না তারা কেন এখনও এই জিনিসে আটকে আছে, কারণ হচ্ছে কম্পিটিশনের তুলনায় এটা খুব একটা যে ভালো অবস্থানে আছে এই চিপটা, বাকি সব এই রেঞ্জের কম্পিটিটরদের তুলনায়, সেটাও না, এর থেকে বের হওয়া দরকার। সেম চিপসেট হওয়ায় A50s অ্যান্ড A51-এ প্রায় একই রকম পারফরমেন্স পেয়েছি। দেশে 6GB 128GB এই ভ্যারিয়েন্টটা পাওয়া যাবে কেবল যদ্দূর জানি A51-এর। সাথে বোনাস হিসেবে আছে UFS 2.0 স্টোরেজ
অ্যান্ড্রয়েড বেঞ্চে স্টোরেজ রিড রাইট স্পিড লুকস ফাইন। আনটুটুতে প্রায় 1,80,000, গিগবেঞ্চ 5-এ সিঙ্গেল করে 348 এবং মাল্টি করে 1280 স্কোর করেছে গ্যালাক্সি A51। বেঞ্চমার্ক স্কোর আহামরি না, তবে ওকে লেভেলে ফালানো যায়। রিয়েল লাইফে আমার মোটামুটি মিশ্র প্রতিক্রিয়া এর পারফরমেন্স নিয়ে। পাবজি বাই ডিফল্ট হাই গ্রাফিক্সে রান করে, সর্বোচ্চ HDR গ্রাফিক্সে খেলা যায়, গ্রাফিক্স দেখার মতো একদম অসাধারণ, তবে ভালো পরিমাণে ল্যাগ করবে। তবে HD গ্রাফিক্স প্লাস এক্সট্রিম ফ্রেম রেটে মোটামুটি স্মুথ গেম প্লে পেয়েছি, মাঝে মাঝে ফ্রেম ড্রপ সহ। স্মুথ গ্রাফিক্স এবং এক্সট্রিম FPS এ খেললে 40 FPS এর আশেপাশে খেলতে পারবেন। গেম প্লে স্মুথ থাকলেও হঠাৎ সামান্য ফ্রেম ড্রপ দক্ষ করা যায়, বিশেষত অ্যাকশন মোমেন্টগুলোতে ফ্রেম ড্রপ খেয়াল করেছি আমি। লং টাইম রেগুলার পাবজি প্লেয়ারদের জন্য উপযুক্ত না। অপরদিকে কল অফ ডিউটি মোবাইলে মিডিয়াম সেটিংসে ওভারঅল স্মুথ পারফরমেন্স পেয়েছি। অ্যাসফাল্ট 9 সহ বাকি সব লো টু মিড ডিমান্ডিং গেমগুলো, অপটিমাইজড গেমগুলো ভালোভাবেই খেলতে পেরেছি, কোনো সমস্যা হবে না। ডেডিকেটেড গেমার বাদ বাকি সব ধরনের ইউজারদের সন্তুষ্ট রাখতে পারবে A51। গেমিংয়ে হিটিং হয়, তবে অতিরিক্ত না। টেম্পারেচার 40 ডিগ্রি টাচ করছিল বলে মনে হচ্ছিল না। এরপরে ইউজার ইন্টারফেস, স্যামসাং One UI 2.0 অন টপ অফ অ্যান্ড্রয়েড 10 পেয়ে যাবেন। One UI এর নতুন ভার্সন জাস্ট অ্যামেজিং, খুবই ফাস্ট, ফ্লুয়েন্ট অ্যান্ড রেসপন্সিভ। এরকম ইউজার ইন্টারফেস সবাই পছন্দ করবেন। ফাইনালি সফটওয়্যারের দিক থেকে স্যামসাংকে আমি সাধুবাদ জানাবো, One UI দিয়ে তারা দীর্ঘদিনের ঘাটতি কাটতে পেরেছে। ফাইনালি ক্যামেরা, পিছনে 4টা ক্যামেরার একটা সেটআপ পেয়ে যাবেন এই রেক্ট্যাঙ্গুলার বক্সে। এর মধ্যে প্রাইমারিটা হচ্ছে 48 মেগাপিক্সেলের, এরপর হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অ্যান্ড 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ম্যাক্রো বা ডেপথের বদলে যদি একটা টেলিফটো হতো তাহলে খুবই ভালো হতো। প্রাইমারি ক্যামেরার ডেলাইট পারফরমেন্সে আমি মোটামুটি স্যাটিসফাইড, যদিও শুরুতে ছিলাম না, বাট ধীরে ধীরে ভালোই লাগতেছে। ক্লোজ টু ন্যাচারাল কালার্স দেখাচ্ছে, ছবিতে মোটামুটি ভালোই ডিটেলস আছে, তবে আরও শার্পা ছবি এক্সপেক্ট করেছিলাম। ডাইনামিক রেঞ্জ মোস্ট অফ দ্য সিচুয়েশনেই আপ টু মার্ক থাকে। অটো এক্সপোজার নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হয়নি, তবে ইনডোর সিচুয়েশনে ডিটেলস লস হয় প্রচুর। সামান্য অটোফোকাস দিলেও দেখতে পেয়েছি। যদিও আমাদেরটা ইঞ্জিনিয়ারিং ইউনিট, ফাইনাল ইউনিটে আরও পলিশড হওয়ার কথা এইসব বিষয়। মোট কথা, ডেলাইট সিচুয়েশনে বাকি সব অফিসিয়াল ফোনদের তুলনায় দিস ইজ এ গুড ক্যামেরা, তবে ভ্যালু ফর মানি প্রোভাইডিং স্মার্টফোনগুলোর থেকে কিছুটা পিছিয়ে থাকবে, বেশি না যদিও। লো লাইটে মিড রেঞ্জ ফোনের 48 মেগাপিক্সেল ক্যামেরা থেকে যেমন ছবি পাওয়া যায় তেমনই ছিল। গ্রেন দেখা যায় ছবিতে, কিছু জায়গায় স্মুথনিং ইফেক্টের ঠেলায় ডিটেলস লস, তবু ওভারঅল ওকে লেভেলের একটা লো লাইট পারফরমেন্স পাচ্ছিলাম। ডেডিকেটেড নাইট মোড তেমন আনরিয়ালিস্টিক পুশিং করে না, শার্পনেসটা মোটামুটি বাড়ে। তবে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাটা নিয়ে আমি খুশি। কালার টেম্পারেচারে ভালো পার্থক্য আছে এটার মূল ক্যামেরা থেকে, সুন্দর কালার শো করে এবং বেশ উজ্জ্বল ছবি পাওয়া যায়। বেশ কার্যকর লেন্স আলট্রা ওয়াইডটা। অপরদিকে ম্যাক্রো লেন্স নিয়ে কিছু বলতে চাই না, খুব একটা ভালো লাগে না এই জিনিসটা। অ্যান্ড ম্যাক্রো লেন্সে ইমপ্লিমেন্ট যে করতেছে তারা প্রচুর পরিমাণে মিড রেঞ্জ ফোনগুলোতে, এই জিনিসটা ভালো লাগে না আমার কাছে। পোর্ট্রেট ছবি তুলেছি বেশ কিছু, ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিছুটা আনরিয়েলিস্টিক মনে হয়েছে। এছাড়া মাঝে মাঝে কিছু এজ মিসরিড করে ফেলে। ভালো করে তুলতে পারলে ভালো ভালো পোর্ট্রেট পিকচার্স পেয়ে যাবেন। ভিডিওতে 4K 30 FPS সাপোর্ট থাকলেও বাকিদের মতো স্টেবিলাইজেশন নেই। 1080p 30 FPSটা স্টেবিলাইজড এবং ভালোই কোয়ালিটি। সুপার স্টেডি মোডটা দিনের বেলা ব্যবহার করলে খুবই স্টেবিলাইজড ভিডিও পাবেন, তবে প্রচুর আলো না পেলে ভেজাল করে। সামনে আছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সেলফি নিয়ে আমি খুশি, সুন্দর কালার দেখায় এবং ডিটেলসও ভালোই থাকে। পিকচার স্যাম্পল দেখে নিন। ওভারঅল A50 অ্যান্ড A50s এর লিগেসি ফলো করে A51 বেশ স্ট্রং একটি ফোন, মোটামুটি সব সেক্টরে। বেস্ট ডিসপ্লে, টপ গ্রেড UI, তার সাথে ওয়েল এনাফ একটি ক্যামেরা মিলে এই যে অসাধারণ লুক, তারপরে খুবই লাইট ওয়েট হ্যান্ড ফিল অ্যান্ড পিছনে যেই স্যামসাং নামটা, এই লেখাটার যে আস্থাটা, এই লেখাটার সাথে যে আস্থা জুড়ে আছে মানুষের, সেটা মিলে বেশ ভালোই বিকাবে এই ফোনটা মনে হচ্ছে। অফিসিয়ালি দেশে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ ভার্সনের দাম 29,990 টাকা। অপরদিকে এই ফোনের ঘাটতির দিকগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের ক্ষেত্রে আরও আপগ্রেড প্রয়োজন ছিল। তারপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে স্লোনেসের যে সমস্যাটা, এটা যদি স্যামসাং কাটিয়ে উঠতে পারতো তাহলে আমি নিশ্চিন্তে এই ফোনটা সবাইকে সাজেস্ট করতে পারতাম। তবে এখন যা দিয়েছে সেই অনুযায়ী এক্সট্রিম হেভি গেমার টাইপের যেসব ইউজার আছেন, তারপরে যারা অলওয়েজ ভ্যালু ফর মানি প্রোভাইডিং ডিভাইস খুঁজেন, তাদের বাদে সকল প্রকার লেডিস অ্যান্ড জেন্টসকে এই ফোনটা সাজেস্ট করা যায়। খুব একটা ভালো ফোন বটে। বিশেষত যারা প্রায় 1 বছর ধরে A50 ব্যবহার করছেন তাদের জন্য ভালো আপগ্রেড নিঃসন্দেহে। স্পেশালি এই পাঞ্চ হোলটা দেখলে এই দামের মধ্যে খুবই ভালো লাগবে সবার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।